26 জুন সোমবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিনোদন কেন্দ্রে ঈদ আনন্দের ঢল, সিনেমা হলে শাকিব খান জিতের লড়াই। সারা দেশ মেতেছে বর্ণিল উৎসবে, মফস্বলের দর্শনীয় স্থানে নানা রঙের ছটা। রাজধানীবাসী বাড়ি জানিয়েছে কক্সবাজার সুন্দরবনে পর্যটন কেন্দ্রে চাপ বেড়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে দেশবাসী। এ উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দিনভর রয়েছে উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে নগরীর সব বিনোদন কেন্দ্রে আসছে দর্শনার্থীরা। দিন গড়াতেই বাড়ছে ভিড়। শিশু পার্ক, চিড়িয়াখানা সহ রাজধানীর উন্মুক্ত স্থানে পরিবারের সদস্যদের নিয়ে জড়ো হচ্ছেন সবাই। ঈদের 3 দিন নবাব, বস্তু এবং রাজনীতি দেখতে সিনেমা হলগুলোতে আছে দর্শক সমাগম। আমি ঘুরতে আসছি, মজা করতে আসছি, এখানে চিড়িয়াখানা কাকার সাথে আসছি। এখানে এসে সবকিছুই দেখা হয়েছে, কিন্তু বানর, বাঘ এরকম অনেক কিছু দেখা হয়েছে। আসলে পড়ালেখার চাপে তো দেখা যায় না, এই জন্য ঈদের দিনটা বিশেষ একটা দিনের মধ্যে আসলে আসাটা এরকম যানজট থাকে না, যার কারণে আসাটা আইসে মজা পাই। পরিবারের সাথে এসে আসলে মজাই লাগে। ঈদের রাস্তাঘাট ফাঁকা থাকে, তারপরে একটা বিনোদন ছুটি থাকে, অফিস ছুটি থাকে, ওতে সময় দিতে পারি, এই জন্য আমরা এখানে আসা। ঈদটাকে আনন্দ মুখর করার জন্য বাড়তি বিনোদন হিসেবে আমরা আসলে সিনেমাটাকেই বেছে নিই। কারণ দেখেন, বিনোদনের জায়গা কিন্তু খুবই কম, তারপরেও বাংলাদেশে এখন ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে যৌথভাবে। ঈদ বিনোদনের খবর জানাতে শিশু পার্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন, হাতিরঝিল থেকে আশরাফ আলম ও মধুমিতা সিনেমা হল থেকে ইয়াসিফ আকবর। স্বাগত আপনাদের সবাইকেই। আমরা প্রথমেই শিশু পার্কে যেতে চাই। শিশু পার্কে আছেন আশিক হোসেন। আশিক, শিশু পার্কের এখনো খোলা আছে কিনা এবং আজকে সারাদিনের চিত্রটা কেমন দেখেছেন? বিনোদন প্রার্থী যে শিশুরা এখানে এসেছে তারা, এবং কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আজ রাতে? যে অফিসিয়াল নিয়ম অনুযায়ী আসলে 8টার দিকে শিশু পার্ক বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত অনেক দর্শনার্থী, অনেক শিশুরা কিন্তু আছেন, যার কারণে কর্তৃপক্ষ কিন্তু আরো কিছুক্ষণ সময় বাড়িয়ে দিয়েছেন। আমি একটু দেখাই আপনাকে, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যদিও 8টা বেজে গেছে, এই সময় কিন্তু কোনো রাইড নতুন করে চালানোর কথা না, তারপরেও কিন্তু কর্তৃপক্ষ যেহেতু অনেকেই এখনো পার্কে অবস্থান করছেন এবং প্রচুর ভিড় ছিল আজকে সকাল থেকেই, আসলে নামাজের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা শিশু পার্কে এসেছেন। শুধু শিশু পার্ক নয়, শিশু পার্ক ছাড়াও যে অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে, চিড়িয়াখানা বলুন এবং চিড়িয়াখানা, নব থিয়েটার সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ গিয়েছেন এবং তারা সবাই যেই অভিভাবক, যারা শিশুর সাথে যেসব অভিভাবকরা আসছেন, তারা যেটা বলছেন যে যেহেতু অন্যান্য দিনগুলোতে আসলে পারিবারিক অনেক কাজের চাপ থাকে, অফিসের অনেক কাজের চাপ থাকে, যার কারণে কিন্তু তারা তাদের শিশুদেরকে সময় দিতে পারেন না। এই কারণে কিন্তু মূলত তারা আজকের দিনটিকে বেছে নিয়েছেন, যেহেতু আজকে কোনো ধরনের কোনো চাপ নেই এবং ছুটির দিন, সবকিছু মিলিয়ে আসলে তারা এইসব বিনোদন কেন্দ্রে নিয়ে আসছেন। এবং রাজধানীতে আপনি জানেন যে শিশুদের আসলে বিনোদনের জায়গা খুব কম, খুব হাতে গোনা কয়েকটি জায়গা আছে, তার কারণে আসলে শিশুদের আসলে ছোটাছুটি করে বেড়ানোর মতো জায়গাও কিন্তু নেই। এই কারণে কিন্তু আজকে শিশু পার্কে অনেক ভিড় হয়েছে এবং শিশুরা এখনো, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এখনো যে শিশু পার্কের যে মূল ফটক, সেই ফটক দিয়ে আর এখনো কিন্তু অনেকেই আসছেন। তো কর্তৃপক্ষ যেটা বলছে যে যেহেতু দর্শনার্থীরা আসছেন এখনো, তারা আরো কিছুক্ষণ সময় হয়তো শিশু পার্কের কার্যক্রম চালু রাখবেন এবং যারা এখনো এসেছেন তাদেরকে বিনোদন নেওয়ার সুযোগ দেওয়া হবে। শিশুদের আশিক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু হাতিরঝিলে যাব। আছে আশরাফুল আলম। আশরাফুল আলম, হাতিরঝিল একটা নতুন ডেস্টিনেশন এই ধরনের বন্ধের দিনগুলোতে বিনোদনের জন্য বা এমনি সময় কাটানোর জন্য মানুষ সেখানে যায়। আজকে যারা এসেছেন তারা সাধারণত কি ধরনের উপাদান সেখানে পাচ্ছেন? অনেকগুলো নতুন বিষয় সংযোজিত হয়েছে, সেগুলি ইতিমধ্যে চালু আছে কিনা, নাকি আজকে শুধুমাত্র বেড়ানোর জন্যই যাচ্ছেন হাতিরঝিলে মানুষ? মানুষ বেড়াতে এসেছেন এটা সত্যি, তবে আপনি যেটা বলছিলেন যে বিনোদনের যে সকল আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু চালু আছে। আমরা ঠিক এই মুহূর্তে হাতিরঝিলের এই অংশতে আছি, আমরা দেখাতেই পাচ্ছি যে আমাদের পেছনে অর্থাৎ হাতিরঝিলের যে মূল আকর্ষণ অর্থাৎ ওয়াটার শো,
লেজার লাইটের সাথে সেই শোটি কিন্তু চলছে। স্বাভাবিক সময়ে যেটি সন্ধ্যা 7টা এবং রাত 9টার পরে চলে, ঈদের দিন উপলক্ষে কিন্তু আজকে একটু আমরা বেশি দেখছি, কারণ ঠিক 7টায় যখন একবার এই আলোকসজ্জা করা হয়েছে, ওয়াটার শো ছিল, ঠিক এখন কিন্তু আরও একবার সেই শোটি করা হচ্ছে। এবং ঠিক এই শো দেখার জন্য মানুষকে কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে দেখছি, কারণ সন্ধ্যা 6টা কিংবা বিকেল 5টা থেকে যে সকল মানুষ হাতিরঝিলে এসেছে তারা কিন্তু এই আলোকসজ্জার যে এবং হাতিরঝিলের যে নান্দনিক সৌন্দর্য সেটি দেখার জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আমরা হাতিরঝিলের এক পাশে আছি, সেই পাশের মানুষ আপনাদের দেখাতে পারছি, এবং এই হাতিরঝিলকে ঘিরে পুরো অংশটিতেই কিন্তু একই রকম অবস্থা বলা যাবে, কারণ যে গুলশানের শুটিং ক্লাব অংশটি তো ঠিক প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, রামপুরার মেরুলের যে অংশটি রয়েছে হাতিরঝিলে সেখানেও অনেক মানুষ রয়েছে। আমরা হাতিরঝিলে মহানগর অংশ থেকে কিন্তু বিকাল থেকে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু অসংখ্য মানুষকে দেখছি যারা এই হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্যটি উপভোগ করতে এসেছেন। আর ঈদ বিনোদনের ক্ষেত্রে যদি আরও কিছু বিষয় বলি, যে ঢাকাবাসী আসলে নির্মল পরিবেশ এবং খোলামেলা বাতাসের জন্যই আসলে মূলত হাতিরঝিলটিকে বেছে নেন। সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমরা একেবারেই সকাল থেকে মানে যখন ঈদের নামাজ হয়েছে তারপর থেকে আস্তে আস্তে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বিনোদন কেন্দ্রগুলোতে গিয়েছে, কিন্তু দুপুরের পর থেকে মূলত তারা হাতিরঝিলটিকে বেছে নিয়েছেন, কারণ বিকেলের পরে যে কিছুটা হলো বাতাস রয়েছে, পাশাপাশি হাতিরঝিলের এই আলোকসজ্জা এবং ওয়াটার শোয়ের পাশাপাশি কিন্তু আরও কয়েকটি বিষয় রয়েছে, যেমন ওয়াটার বাস রয়েছে হাতিরঝিলে একেবারে দুপান্তে মিলিয়ে গুলশান অংশটিতে। সেই ওয়াটার শোগুলোতে কিন্তু যথেষ্ট মানুষ উঠছেন, পাশাপাশি আরও যে ওয়াটার রাইডগুলো রয়েছে বিভিন্ন অংশে সেগুলোতে চড়ছেন। এছাড়া হাতিরঝিলের যে চক্রাকার বাসটি রয়েছে সেই চক্রাকার বাসেও কিন্তু মানুষ একেবারে পুরো হাতিরঝিলটি ঘোরার যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করতে পারছেন। আমরা একটু আপনাদের সেই আলোক শোটি যেটি হচ্ছে সেটিও দেখাতে পারছি এবং মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু দেখাতে পারছি। সব মিলিয়ে হাতিরঝিলের আসলে এখনকার যে বিনোদন এটি পুরোপুরি ঈদের যে আমেজ সেই আমেজটি তৈরি হয়েছে বলা যাবে। আর দীর্ঘ এই বিনোদনের পাশাপাশি কিন্তু আমরা প্রশাসনকেও কিন্তু কিছুটা তৎপরতা আজকে লক্ষ্য করেছি, কারণ অন্যান্য সময় হাতিরঝিলে কিন্তু খুব দ্রুত গতিতে গাড়ি চালানো হয়, সেটি আমরা দেখেছি, মোটরসাইকেল চালানো হয় সেটিও আমরা দেখেছি, কিন্তু আজকে যাতে সেটি কিছুটা হলো রোধ করা যায়, কারণ প্রচণ্ড ভিড় রয়েছে, অনেক মানুষ সেখানে এসেছে, তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশের যে নিরাপত্তা অংশগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা হলো বাড়ানো হয়েছে, এবং যাতে কোনো ধরনের দ্রুত গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা, কোন দিক দিয়ে যাবে, কারণ হাতিরঝিল কিন্তু খুবই পরিকল্পিতভাবে করা। অনেক সময় দেখি যে আমরা যেদিক দিয়ে রাস্তা গাড়ি চালানোর কথা না উল্টো দিক থেকে গাড়ি আসছে, সেই রকম ব্যবস্থাগুলি যদি না থাকে তাহলে কিন্তু এখানে আসলে মানুষ নির্বিঘ্নে অনেক মানুষও চলাচল করতে পারার কথা। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বলছেন যে হাতিরঝিল অনেকটাই পরিকল্পিত এবং সাজানো গোছানো, সেক্ষেত্রে আসলে কোনো একটা দিক থেকে যদি উল্টো একটি গাড়ি ঢুকে সেটি কিন্তু পুরোপুরি যানজটের সৃষ্টি করে, এবং সে কারণেই আজকে আমরা কিন্তু খুব বেশি উল্টো গাড়ি চলাচল করতে দেখিনি, কারণ পুলিশের যে সকল চৌকিগুলো রয়েছে নিরাপত্তা চৌকি, বিশেষ করে এফডিসি অংশে, তারপর গুলশানের শুটিং ক্লাব অংশে, মেরুল এবং রামপুরের অংশগুলোতে প্রত্যেকটিতে কিন্তু পুলিশের নিরাপত্তা চৌকিগুলোকে বেশ বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের উল্টো পথে কোনো গাড়ি ঢুকতে না পারে। আর আমি যে বিষয়টি বলছিলাম যে দ্রুত গতিতে হাতিরঝিলে গাড়ি চালানো, এটি কিন্তু বিপজ্জনকের কারণ গতবার ঈদেও আমরা দেখেছি যে একেবারে গাড়ি উল্টে বেশ কিছু মানুষ আহত হয়েছিল। সেই বিষয়টি যাতে না ঘটে এবং দ্রুত গতিতে কোনো ধরনের মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের যে প্রতিযোগিতা সেটি যাতে হাতিরঝিলে না হয় সেই বিষয়টি কড়াভাবে নজরদারি করা হচ্ছে। এছাড়া আমরা হাতিরঝিলের বিভিন্ন অংশে কিন্তু ফায়ার সার্ভিসের 2-3টি গাড়ি দেখেছি এবং নৌবাহিনীরও কিছু তৎপরতা দেখছি, অর্থাৎ হাতিরঝিলে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টি প্রতিরোধ করার জন্য কিন্তু প্রস্তুতি রয়েছে সব মিলিয়ে বলা যাবে। তবে এখন যে বিনোদন হাতিরঝিল অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু এর মাত্রা অনেক বেশি বেড়েছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু তাদের পরিবারের সাথে এসে বেশ খোলামেলা বাতাসে তারা কিন্তু এই বিষয়টি উপভোগ করছেন। এবং বাবা মা যেটি বলছেন যে আসলে হাতিরঝিলের এত বড় জায়গাতে পুরো ফ্যামিলি নিয়ে আসার আনন্দটাই অন্যরকম, এবং তারা মূলত তাদের সন্তানদেরকে একটা খোলামেলা পরিবেশের নির্মল আনন্দ উপভোগ করতে দেওয়ার জন্য এবং খোলামেলাভাবে নিজেদের মতো করে খেলতে যেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এখানে এসেছেন। পাশাপাশি আমরা এমন অনেক মানুষ দেখেছি যারা দুটো ঈদের মধ্যে মূলত রোজার ঈদে ঢাকায় করেন এবং কোরবানির ঈদটা পরিবারের পরিজনের সাথে যেতে অনেক কাজ আছে সেক্ষেত্রে ঢাকায় যান, এমন মানুষ কিন্তু অনেক রয়েছে। তাদের পরিবারকে যেমন তারা মিস করছেন, পাশাপাশি হাতিরঝিল কিংবা ঢাকা শহরের অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে
সেগুলোতে গিয়ে কিছুটা হলো যে কজন তারা একসাথে ঈদ করছেন তাদের মধ্যে আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে ঢাকা শহরের একেবারে মাঝখানটাতে এত বড় খোলামেলা জায়গা, পাশাপাশি বেশ কিছু বিনোদনের সুবিধা রয়েছে, এই সবকিছু অবশ্যই আমার মনে হয় যে এই উৎসব পরিবেশ আরো আজকেও দীর্ঘ সময় চলবে এবং ঈদের এই কয়েকদিনই থাকবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু চলচ্চিত্রের পরিস্থিতি জানার জন্য মতিঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিফ আকবর। ইয়াসিফ আকবর, আজকে 3টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এখনো পর্যন্ত যদি একটু জানতে চাই যে চলচ্চিত্রগুলির কি অবস্থা, মানুষ কোনগুলোকে বেশি পছন্দ করছেন বা কি কারণে করছেন? ইয়াসিফ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার আসলে যান্ত্রিক একটু সমস্যা হচ্ছে, আপনাকে শুনতে পারছি না। আমরা বিরতির পরে আপনার কাছ থেকে এসে এই বিষয়টি একটু জানতে চাইবো যে চলচ্চিত্রের কি পরিস্থিতি। আপনারা তিনজনই আমাদের সঙ্গে থাকুন। একটু স্পিকে নিচ্ছে একটা বিরতি। ঈদ বিনোদনের খবর জানাতে মধুমিতা সিনেমা হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিফ আকবর। ইয়াসিফ আকবর, যেটি জানতে চাচ্ছিলাম যে 3টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কোনটির কি অবস্থা, দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? গত ৩-৪ বছরের যদি পালা করে বলা হয় তাহলে আসলে এই ঈদে সবচেয়ে কম ছবি মুক্তি পেল, মাত্র 3টি। এই 3টি ছবির মধ্যে শাকিব খান অভিনীত 2টি, নবাব এবং রাজনীতি। নবাব ছবিটি যৌথ প্রযোজনার এবং জিৎ এবং দেশের নুসরাত ফারিয়া অভিনীত বস 2। এই ছবি 3টি মিলে আসলে দেশের প্রায় 300 প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। যদি আলাদা করে বলি, নবাব ছবিটি প্রদর্শিত হচ্ছে 123টি প্রেক্ষাগৃহে, বস 2 ছবিটি মুক্তি পেয়েছে 112টি প্রেক্ষাগৃহে এবং 39টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমাদের দেশের প্রোডাকশন, অর্থাৎ আমাদের এখানকার প্রযোজকের নির্মিত রাজনীতি। এই রাজনীতি ছবিটির ব্যাপারে যদি একটু বলতে চাই যে এই মিরপুর, কাকরাইল কিংবা মতিঝিল এলাকায় যে হলগুলো রয়েছে, এই কোনো হলেই আসলে কিন্তু রাজনীতি ছবিটি মুক্তি পায়নি। এই যদি কোনো দর্শক আসলে রাজনীতি ছবিটি দেখতে চায়, তাকে আসলে ঢাকার বাইরে বা ঢাকার একটু কাছে এই সব অঞ্চলে যেতে হবে, যেমন টঙ্গী কিংবা সাভার এবং নারায়ণগঞ্জ। ঢাকার শুধুমাত্র ব্লকবাস্টার হলে এই ছবিটি প্রদর্শিত হচ্ছে। এছাড়া রাজধানীর যেসব বড় হলগুলো রয়েছে, যেমন বলাকা, মধুমিতা, এইসব হলে বস 2 অর্থাৎ যৌথ প্রযোজনায় নির্মিত জিৎ এবং নুসরাত ফারিয়া অভিনীত যে ছবিটি, সেটি প্রদর্শিত হচ্ছে। আর এর ছাড়া বাকি যেসব হলগুলো রয়েছে সব জায়গায় আসলে নবাব প্রদর্শিত হচ্ছে। নবাবের হল বেশি হওয়ার কারণ হচ্ছে যে নবাব ছবিতে অভিনয় করেছেন আমাদের দেশের সুপারস্টার শাকিব খান। শাকিব খান এখানে যেই ঢঙে উপস্থিত হয়েছেন, সেই ট্রেইলার, সেই গান প্রকাশের পরেই কিন্তু আসলে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছেন শাকিব ভক্তরা এবং শাকিবকে যারা অল্প অল্প পছন্দ করত তারাও। যার কারণে আসলে আমরা যখন দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তখন তারা বলেছেন যে বাংলাদেশের ছবি যেভাবে আসলে উন্নতি হচ্ছে, তার কারণে তারা আসলে এই সব ছবি দেখতে আগ্রহী হচ্ছেন। আমি যেমন কথা বলতে পেরেছি একজন অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে, যিনি বাংলাদেশে এসেছেন ঈদ উদযাপন করতে। তিনি তার পরিবার সহ আসলে এখানে ছবি দেখতে এসেছিলেন শ্যামলী সিনেমা হলে এবং সেটি ছিল নবাব। শাকিব খানের ছবি তারা অস্ট্রেলিয়াতে বসেও দেখেছেন, সেই আগ্রহ থেকে এখানে এসেছেন। এছাড়াও এখানে আমরা যেমনটি দেখলাম যে রাজধানীর বিভিন্ন অঞ্চল, যেমন গ্যান্ডারিয়া, মোহাম্মদপুর, উত্তরা, কামরাঙ্গীর চর, এইসব এলাকা থেকে আসলে দর্শকরা এসে ছবি দেখছেন। তাদের অবশ্যই ইয়াসিফ আকবর, আমার মনে হয় যে ছবিগুলোর ব্যাপারে দর্শকদের যথেষ্টই আগ্রহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা সামনের দিনগুলোতে অপেক্ষায় থাকবো কিরকম আগ্রহ দর্শকদের থাকে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটু স্পিকে নিচ্ছি। প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে দর্শনার্থীদের কোলাহলের মুখর বিনোদন কেন্দ্রগুলো। যানজট ও কোলাহলহীন ঘুরে বেড়ানোর মাঝে অনেকেই খুঁজে পেয়েছেন নির্মল আনন্দ।
বিনোদন কেন্দ্রগুলোতে শিশুরা যেমন কাটাচ্ছে আনন্দময় সময়, বড়রাও তেমনি সময় কাটাচ্ছে হাসি আর আড্ডায়। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, শিশু পার্ক কিংবা অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় ছিল লক্ষ্য করার মতো। গাইবান্ধার ড্রিমল্যান্ড বিনোদন কেন্দ্র ও লক্ষ্মীপুরের পৌর শিশু পার্কে সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এছাড়া রামগতির বেড়িবাঁধ ও মজু চৌধুরী হাট, লঞ্চঘাটও রয়েছে একই চিত্র। ঈদ বিনোদনের আরও খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান এবং বরিশাল থেকে মুরাদ আহমেদ। হাসিবুর রহমান, জানতে চাই যে ঈদের দিন আজকে কীরকম কাটছে বগুড়ার বিনোদন কেন্দ্রগুলোতে, এবং একই সঙ্গে উত্তরাঞ্চলের বেশ কিছু বিনোদন কেন্দ্রই আমরা জানি যে যথেষ্ট জনপ্রিয়, সেগুলোর খবরও আপনার কাছ থেকে জানতে চাই। জাহিদ ভাই, আমি আজকে ছিলাম মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরে। ঈদের জামাতের খবর নিতে গিয়ে এই যে বিনোদন কেন্দ্রগুলো, সেগুলোর খবরও আমি যা দেখেছি বা পেয়েছি, তাতে সবগুলো বিনোদন কেন্দ্রেই কিন্তু দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষ্য করবার মতো। এবং সব মিলিয়ে যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে একেবারে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবারই কিন্তু এরকম নির্মল বিনোদন কেন্দ্রগুলো পছন্দের ছিল বলে আমার কাছে মনে হয়েছে, এবং সবগুলো কেন্দ্রে আমি নানা বয়সের মানুষ দেখতে পেরেছি। আর আপনি যেটা একটু আগে বলছিলেন গ্রিনল্যান্ড, যেটা গাইবান্ধায়, সেখানেও কিন্তু আমি বিকালবেলা বিপুল সংখ্যক মানুষ দেখতে পেয়েছি, বিপুল সংখ্যক বিনোদন প্রিয়সী মানুষকে দেখতে পেয়েছি। এদের একটি বড় অংশ শিশু বা কিশোর ছিল। আর এই কেন্দ্রটির একটি অন্যতম আকর্ষণ ছিল যে শিক্ষার একটা বিষয় ছিল। বিভিন্ন সারা পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তি, তাদের জীবনী, তাদের কর্ম নিয়ে এইসব বিনোদন কেন্দ্রগুলোকে দাঁড় করানো হয়েছে। এর বাইরেও আরও বিনোদন কেন্দ্র রয়েছে, যেমন বগুড়ার মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক সাইট, এর বাইরে রয়েছে পাহাড়পুর, এরকম আরও কান্তজিও মন্দির দিনাজপুরে, এরকম আরও অনেকগুলো বিনোদন কেন্দ্র আছে যেগুলো আজকে খোলা ছিল। আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে যেহেতু জানতে পেরেছি, শুধুমাত্র আজকের দিনটাই জাদুঘর বন্ধ আছে, আগামীকাল থেকে নিয়মিত জাদুঘর খোলা থাকবে। অর্থাৎ আরও 3 থেকে 4 দিন বিনোদন কেন্দ্রে উপস্থিতি থাকবে অনেক বেশি মানুষের, এটাই প্রত্যাশা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। হাসিবুর রহমান, আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বরিশালে যাব। মুরাদ আহমেদ আছে আমাদের সঙ্গে। মুরাদ আহমেদ, বরিশাল এলাকায় এবং পুরো দক্ষিণ অঞ্চলেই বিনোদন কেন্দ্রগুলির কি পরিস্থিতি, এবং বিশেষ করে শুধুমাত্র চলচ্চিত্র না, অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলিতে মানুষের আগ্রহ কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে বরিশালে চলচ্চিত্র বলতে বা সিনেমা হল বলতে যেটি বোঝায়, সেটি আগে ছিল 5টি, এখন সেখানে দাঁড়িয়েছে 1টিতে। তো সেখানে আজকে আমি যা দেখলাম, দর্শক সংখ্যা প্রথম দিনে একেবারে খারাপ ছিল না। আর বিনোদন কেন্দ্রগুলো বলতে যেটুকু বোঝায় যে দুর্ভাগ্য আমাদের যে বরিশালে প্রতিষ্ঠিত বিনোদন কেন্দ্র এই নগরীকে ঘিরে গড়ে ওঠেনি। যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক, কীর্তনখোলা নদীর পাড়। এমনিতেই সেখানে লোক সংখ্যা বেশি হয়ে থাকে, বরং আজকে আমি কিছুটা কম দেখেছি এ কারণে যে ঈদের দিনটি আসলে সবাই একে অন্যের বাসায় কুশল বিনিময়ের জন্য যাচ্ছেন বিধায় নগরীর যারা রয়েছেন তারা কিন্তু আজকে খুব কম গিয়েছেন সেখানে। যারা নগরীর বাইরে থেকে এসছেন তারা সেখানে গিয়েছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নগরের অন্যতম একটি বিনোদন কেন্দ্র বিবির পুকুর পাড়ে। প্রতিবার আমরা রাতে এখানে যেটা দেখেছি, এখানে তারুণ্যের আড্ডা আমরা দেখতাম এর আগে, এবং আমরা এখানে দেখেছি ডেক সেট বাজিয়ে নানা রকম উল্লাস করতেই পারে, আমরা সেটা দেখছি না। তবে দোকানি যারা রয়েছেন তারা তাদের দোকান বসিয়েছেন, আর খদ্দের সংখ্যা আগের চেয়ে অনেক কম। তো যেটি এরা আশা করছে যে আগামী কাল থেকে এই ধরনের একটা উদ্যম তারা পাবেন। আর নগরীর অবস্থা, বিনোদন কথা বলতে গিয়ে নগরীর অবস্থা যদি বলি যে ঢাকা থেকে এবার বিআইডব্লিউটি এর হিসেব অনুযায়ী 4 লাখ স্বজন বরিশালে এসছেন, কিন্তু বরিশাল থেকে আবার আরও ঢালে তারা গেছেন, অর্থাৎ গ্রামের বাড়িতে গেছেন বিধায় আজকে নগরী ছিল যানজটমুক্ত, একদম ফাঁকা। আর দক্ষিণের বিনোদন কেন্দ্রগুলোর কথা যদি বলতে চাই তাহলে কুয়াকাটা আমি খবর নিয়েছি, কুয়াকাটা আজকে যেটা বলেছে যে আজকে মানে চলনসই একটা বুকিং রয়েছে হোটেলগুলোতে, কিন্তু কালকে টোটাল বুকিং, অর্থাৎ কালকে সেখানে আরও বেশি সংখ্যক লোক যাচ্ছেন এমনটা আভাস তারা দিয়েছেন। মাধবপাশা বরিশালে একটা দীর্ঘ পুরনো বিনোদন কেন্দ্র রয়েছে, তো সেখানেও আমরা আজকে খবর দিয়েছি যে আজকে অনেকটা ধীমতাল ছিল, তারা আগামীকালের অপেক্ষায় রয়েছেন। এই হচ্ছে বরিশালের ঈদ কেন্দ্রিক বিনোদনের সর্বশেষ। মুরাদ আহমেদ এবং হাসিবুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি।
ঈদ বিনোদনের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল এবং রাজশাহী থেকে মাইনুল হাসান। স্বাগত অনুপম। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলি এবং সামগ্রিকভাবে পুরো এই অঞ্চলেই ঈদের যে আজকের উৎসব মুখর দিন কেটেছে এবং এখনো যে কাটছে সেটির একটু চিত্র আপনার কাছ থেকে পেতে চাই। আজকে সকাল থেকেই মূলত ঈদের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ ঈদের নামাজের মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং ঈদের নামাজ আজকে প্রধান জামাত যেটি সেটি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ তারা সেখানে উপস্থিত ছিলেন এবং এরপরে আমরা সেখানে মেয়রের সাথে কথা বলেছিলাম এবং সেখানে স্থানীয় যে অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা সামনের দিনগুলোতে চান। আর এরপরে চট্টগ্রামের মানুষ সাধারণত আত্মীয় স্বজনের বাড়িতে যে বেড়াতে যাওয়ার যে রেওয়াজটি রয়েছে সেটি তারা খুব আনন্দের সাথে পালন করছে এবং আমরা দুপুরের পর থেকে আসলে চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্র, বিশেষ করে কর্ণফুলী নদীর পার, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক এবং চট্টগ্রাম নগরের ভিতরে 2টি শিশু পার্ক রয়েছে আলাদা, সে সমস্ত জায়গাগুলোতে ঘুরে দেখেছি এবং আমরা দেখেছি যে আসলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত আজকে ঈদের দিন হলেও আমরা এই সমস্ত বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও একেবারেই সরব একটি উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এক্ষেত্রে তারা বলছেন যে মূলত ঈদের যে বন্ধ বা ঈদের যে ছুটি, সেই ঈদের যে আনন্দ মূলত সেটি তারা সকলে মিলে উপভোগ করতে চান এবং সেই প্রেক্ষাপটেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেকটা এই তার বিনোদন কেন্দ্রগুলোতে বলা যায় যে সবার জন্যই ঈদ হয়ে উঠতে পেরেছে। অনুপম, আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু রাজশাহীতে যাব। মাইনুল হাসান আমাদের সঙ্গে আছেন। মাইনুল, রাজশাহীর প্রধান বিনোদন কেন্দ্রগুলির আজকে কি অবস্থা একটু জানবো, তবে একটা ছোট্ট বিরতির পর আপনার কাছ থেকে জানতে চাইব। এড্রেস স্পিকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। চট্টগ্রাম রাজশাহীর ঈদ বিনোদনের খবর জানছিলাম সহকর্মীদের কাছে। মাইনুল হাসান, যেটি জানতে চাচ্ছিলাম যে রাজশাহীর মূল বিনোদন কেন্দ্রগুলিতে আজকে কেমন দেখলেন? রাজশাহীতে মূলত যে 6টি বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে 4টি কিন্তু আমাদের পদ্মা নদী কেন্দ্রিক। এছাড়াও রাজশাহীতে 2টি চিড়িয়াখানা আছে এবং একটি শিশু পার্ক রয়েছে, শহীদ এইচ.এম. কামরুজ্জামান চিড়িয়াখানা এবং রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক। তো সকাল থেকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে মূলত ঈদের নামাজের পর থেকেই ছোট বাচ্চারা এবং সব বয়সী মানুষেরা মূলত বিনোদনের জন্য তারা চিড়িয়াখানা যাচ্ছে এবং শিশু পার্কে তারা ভিড় জমেছে এবং সারাদিনই তাদের সেখানে একটা ভিড় ছিল। আর মূলত পদ্মা কেন্দ্রিক যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতে মূলত দুপুরের পর, যেহেতু সকাল থেকেই ঘন ঘন বৃষ্টি হয়েছে এবং রোদেরও কিছু সময় কিছু তাপ ছিল, সে কারণে বিকেলের পর থেকে মূলত পদ্মা নদী কেন্দ্রিক যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতেই মানুষের ঢল নামে। সেখানে আমরা দেখেছি যে সেখানে যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে যে পদ্মা গার্ডেন, লালন শাহ পার্ক, বিজিবির এখানে একটি পার্ক আছে সীমান্তনগর, সেখানে কিন্তু দুপুরের পর থেকেই মানুষের ঢল নামে এবং সন্ধ্যা পর্যন্ত তারা আছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে যেহেতু পদ্মা কেন্দ্রিক বিনোদন স্পটগুলো সেগুলোর মধ্যে কিন্তু বেশ, যেহেতু পদ্মার পানি এখন কম, তা চরেও আমরা মধ্য চরেও অনেক মানুষ দেখেছি। তবে এখানে আরেকটা বিষয় বলে রেখেছি, এখানে যে পদ্মা চরে গেলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে একটি সীমাবদ্ধতা রেখেছে যে মূলত মাগরিবের পর থেকেই সেখানে যা পদ্মা কেন্দ্রে যারা গেছিল বা চরে যারা গেছিল তাদেরকে সেদিকে ফিরিয়ে আনা হয়েছে এবং চিড়িয়াখানা ও শিশু পার্কও মূলত আপনার সন্ধ্যার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যার পরে তাহলে বিনোদন কেন্দ্রগুলি আর খুব একটা উন্মুক্ত নেই মানুষের জন্য? উন্মুক্ত নেই বলতে বোঝা যাচ্ছে যে পদ্মা কেন্দ্রিক যেগুলো আছে সেগুলোতে এখনো কিছু ব্যবস্থা আছে, সেখানে কিন্তু এখনো অনেক মানুষ আছে। এছাড়া যেহেতু সন্ধ্যা বা রাত নেমে এসেছে, এখন কিন্তু আমাদের যে মধ্য শহর 0 পয়েন্ট এবং এর আশপাশের এলাকাতে কিন্তু এখন অনেক যারা বিশেষ করে যারা বাইরে থেকে এসে তারা রাজশাহীর যারা স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কিন্তু সেখানে এখনো তারা আড্ডা দিচ্ছে এবং 0 পয়েন্টে এখন কিন্তু লোকে লোকারণ্য অবস্থায় আছে। মাইনুল হাসান, অনুপম শীল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্পিকে ইচ্ছা আরো একটা বিরতি।
ঈদের ছুটিতে মুখর হয়ে উঠছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিচ্ছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবনের সভাপতি কোচি জমাদ্দার। কোচি জমাদ্দার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই সময়ে বাংলাদেশের মানুষ নানান জায়গায় তারা ঘুরতে চান, তো এবারের কীরকম দেখছেন, মানুষের সমাগম কেমন এবং ট্যুর অপারেটররাও কতটা প্রস্তুতি নিয়েছেন? অন্যান্য বছরের তুলনায় এই বছরটা ঈদ এমন একটা সময় হচ্ছে, আমাদের আসলে সিজনটা শুরু হয় অক্টোবর থেকে, যার কারণে ঈদটা এখন পরে আমাদের পর্যটক একটু কম আছে। আমাদের অক্টোবর থেকে মেনলি শুরু হয়, তো তারপরও ঈদ প্যাকেজে আমরা মোটামুটি চারটা জাহাজ আমরা ছাড়তে পারবো আগামী পরশু দিনকেরা। আর নিরাপত্তা যেভাবে সরকার দিচ্ছে, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড যেভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে, সেহেতু অনেকটা আশা করতেছি যে আমরা আরও ডেভেলপ করতে পারবো। আর 2016-17 অর্থ বছরে বাংলাদেশের সুন্দরবনের রেকর্ড সংখ্যক লোক সুন্দরবন ভ্রমণ করেছে, 1,47,735 জন 2016-17 অর্থ বছরে ভ্রমণ করেছে। আশা করতেছি 17-18 অর্থ বছরে এর থেকে আরও বেশি পর্যটক ভ্রমণ করবে। জনাব কোচি জমাদ্দার, ভ্রমণ করবার জন্য কোন সময়টা ভালো? বর্ষার এই সময়টায় ভ্রমণের জন্য যথেষ্ট উপযোগী কিনা? আপনারা কোন সময়টায় বেশিরভাগ ট্যুর অপারেট করেন? আসলে ন্যাচারাল সুন্দরবন দেখতে গেলে রেনি সিজনটা ইজ দ্য বেস্ট সিজন অফ সুন্দরবন দেখার উপযোগী। কিন্তু আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যগুলো পাই, তাতে সেই অনুযায়ী সাগর উত্তাল থাকে, যার কারণে পর্যটকরা আতঙ্কিত হওয়ার কারণে এখন যায় না। যার কারণে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমাদের আমাদের সুন্দরবন ট্যুরের সিজন ধরা হয়। কিন্তু এইটি একটি ইন্টারেস্টিং বিষয়, পর্যটকদেরকেও কিন্তু অনেক সময় এইগুলিতে ওরিয়েন্টেশনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি, কারণ সত্যিকার অর্থেই প্রকৃতি কিন্তু এই বর্ষায়, বিশেষ করে পাহাড় এবং বন, বর্ষায় যত সুন্দর থাকবে নিশ্চয়ই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তত সুন্দর থাকবে না। ফলে পর্যটকদেরকেও এটা বোঝানোর প্রয়োজন আছে কিনা যেন তারা এই বিষয়গুলি, কারণ এক্সপ্লোর করার ক্ষেত্রে তো এই জিনিসগুলি জানাও তাদের দরকার। এটা আসলে আমরা ট্যুর অপারেটররা সামাজিক গণমাধ্যম এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি উদ্বুদ্ধ করার, কারণ প্রাকৃতিক সৌন্দর্য যে রূপটা, এটা আসলে বর্ষাকালেই আসলে ভালো দেখাবে। কিন্তু যখন আমাদের সিজনটা শুরু হয়, আমরা ধরি অক্টোবরে থেকে ফেব্রুয়ারি, তখন আসলে কি সুন্দরবনের কোনো সৌন্দর্য কিছুই থাকে না। তখন হচ্ছে সব গাছের পাতা আস্তে আস্তে পড়ে যেতে থাকে, তার কোনো প্রাকৃতিক কোনো রূপই থাকে না। কিন্তু আমরা পর্যটকরা আসলে উদ্বুদ্ধ করার জন্য সরকার যদি আমাদের একটু সহযোগিতা করত এবং বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে এইগুলো যদি আমাদের পক্ষে একটু উদ্বুদ্ধ করতো পর্যটকদের, তাহলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে এইটাই। আমি মনে করি এই বর্ষাকালেই নিরাপদ সুন্দরবন ভ্রমণ করা সম্ভব। কোচি জমাদ্দার, আমরাও মনে করি যে বর্ষাকালের যে অপরূপ সুন্দরবন, সেটা বেশিরভাগ মানুষ যাতে দেখতে পারে, মানুষের কাছে এই তথ্য পৌঁছে দেওয়াও প্রয়োজন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডি টু স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।